ধরেন আমরা ধরে নিলাম যে ফেব্রুয়ারি ইলেকশন হবে না, হলো না, দেশে ফেব্রুয়ারি ইলেকশন হলো না, ফর সাম রিজন ইলেকশন ভণ্ডুল হয়ে গেল, ফর হোয়াট এভার রিজন, ওই সিনারিওটা ঠিক বাংলাদেশের জন্য কেমন হতে পারে বলে আপনার ধারণা? ইলেকশনে যাইতে হবে এবং গণতান্ত্রিক সিস্টেমে যাইতে হবে, এটা নন নেগোশিয়েবল আমাদের। কিন্তু এই সরকার যদি তার দেওয়া ওয়াদা এবং কথা ঠিকঠাক মতো না রাখে, তাইলে জাতি হিসাবে আমরা যদি এরকম আরেকটা ক্রাইসিসে পড়ি, তাহলে কেউ কারে বিশ্বাস করবে না নতুন করে। জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদে যে সমস্ত আলাপ আলোচনাগুলো আসছে আমাদের রিফরমেশনের ব্যাপারে, এগুলো বাদ দিয়ে আমরা যদি এখন যাই, তাহলে তো আমাদেরকে আবার পরের রাজনৈতিক দল যে নির্বাচনে জিতে আসবে তার গুড উইলের উপর ডিপেন্ড করতে হবে। তো আমি এই যে এত বড় একটা অভ্যুত্থান হইলো, অভ্যুত্থানের পরে আমাদের আলাপ আলোচনা হইলো, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা হইলো, এর সব কিছুকেই আমার আগামী মানে আর একটা দলের, একটা মাত্র দলের হাতে আমি কেন দেব? ওকে গালিব ভাই, থ্যাংক ইউ। আজকে টিচিং করে আসছেন নাকি না রিসার্চ করে আসছেন? না, আজকে ক্লাস ছিল না, তো আজকে রবিবার, তো বাসায় ছিলাম। ওকে ওকে, কালকে ক্লাস আছে 11:10। 11:10, আচ্ছা। কটা ক্লাস পড়েন? আমি 2টা কোর্স পড়াই, 4টা ক্লাস সপ্তাহে আর কি। আমি প্রফেসর হিসেবে ভালো আপনি? ইট ডিপেন্ডস, ছাত্রদের কাছে জিজ্ঞেস করতে হবে আর কি। আচ্ছা ওকে। না এখানে তো ইভ্যালুয়েশন থাকে, তো আমি যখন গ্র্যাড স্কুলে প্রথম ঢুকছি তখন যখন বলছি যে টিচারদেরকে ইভ্যালুয়েট করতে, দ্যাট ওয়াজ এ সারপ্রাইজ টু মি যে আমি এদেরকে ইভ্যালুয়েট করব। হ্যাঁ, আমাদের তো প্রতি সেমিস্টারে ছাত্ররা ইভ্যালুয়েট করে। তবে এখানে যেটা হয়েছে যে সেটা হলো যে তুমি যদি ছাত্রদেরকে মোটামুটি মানে খুব বেশি টাফ টাইম না দাও, তাহলে ভালো ইভ্যালুয়েট করে। দে জাস্ট কেয়ার অ্যাবাউট তাদের লাইফ সিম্পল কিনা, দ্যাটস ইট। হ্যাঁ, লাস্ট সামারে আমি যেই প্রোগ্রাম মানে ইয়েটা পড়েছি, কোর্সটা পড়েছি, তো ভালো, মানে ইভ্যালুয়েশন ভালো। আমরা কয়েকজন মিলে পড়েছি কোর্সটা, তো মানে স্টুডেন্টরা ভালো কিছু লিখলে ভালো লাগে। তবে এখানে আমার খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো যে ছাত্ররা চায় যে তুমি ক্লাসে বেশি স্টুডেন্টদেরকে ফেল করাবা না, ডিন অফিসও চায় যে তুমি বেশি স্টুডেন্টদেরকে ফেল করাবা না। একটা সার্টেন লেভেলের উপরে যদি ফেল করে, ডিন অফিস থেকে আবার রিভিউ চায় আর কি। আর ডিপার্টমেন্টের টিচাররা চায় যে এটাতে তুমি আবার খুব কঠিন করবা, স্ট্যান্ডার্ড মেনটেন করবা, বেশি ফেল করলে ফেল করুক, কোনো ঝামেলা নাই। তো ইটস গোয়িং থ্রু আ কমপ্লেক্স। যাও, তো আমরা আজকে আমাদের প্রথম আড্ডাটা হচ্ছে ইলেকশন, মানে পুরোটাই ইলেকশন নিয়ে, বাট আমরা শুরু করব হচ্ছে যে ন্যাশনাল ইলেকশনটা যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, ডিক্লেয়ার ডেট, ইলেকশনটা হবে কি হবে না নিয়ে নানান ধরনের ডিসকাশন আছে। আমরা ইলেকশন নিয়ে ডিসকাশন আছে অনেক দিন থেকে, তাই না? যে তোমার হ্যাঁ নির্বাচন হবে কি হবে না, কিন্তু আমার কাছে মনে হয় যে তোমার মানে এই ব্যাপারে তো আমরা আগেও অনেকগুলো টকশোতে আমি আলোচনা করছি। সেটা হলো ডক্টর ইউনূসের দিক থেকে কিন্তু একটা ডেডলাইন ছিল জুন, যে এই সরকার জুনের চাইতে বেশি থাকবে না। আমার কাছে এটা রিজনেবল মনে হয়, যে আমি যদি জুন কাট অফও ধরি তারপরে রিজনেবল মনে হয়। তো তারপর সেখান থেকে আগে ফেব্রুয়ারিতে একটা ইলেকশন ডেডলাইন দেওয়া হয়েছে, সবাই যদি অ্যাগ্রি করে ফেব্রুয়ারিতে হতে পারে। একটা আর্গুমেন্ট ছিল, সেটা হলো রোজার আগে হলে ভালো হয়, পরে গিয়ে হলো রোজার পরে তোমার আবার গরম চলে আসবে, আবহাওয়া খারাপ থাকতে পারে। কিন্তু জুন পর্যন্ত যদি ডেডলাইন হয়, তাহলে তোমার 1.5 বছরের ডেডলাইন হয় সরকার যখন থেকে আসলো। তো আমাদের যেহেতু কিছু সংস্কার প্রস্তাবের ইস্যু আছে, 1.5 বছর ইটস এ ভেরি রিজনেবল টাইমলাইন। এখন ধরেন আমরা হাইপোথেটিক্যালি স্পিকিং, ধরেন আমরা ধরে নিলাম যে ফেব্রুয়ারি ইলেকশন হবে না, হলো না, দেশে ফেব্রুয়ারি ইলেকশন হলো না, ফর সাম রিজন ইলেকশন ভণ্ডুল হয়ে গেল, ফর হোয়াট এভার রিজন, ওই সিনারিওটা ঠিক বাংলাদেশের জন্য কেমন হতে পারে বলে আপনার ধারণা? যদি ইলেকশন ভণ্ডুল হয়, তুমি কি ভয় পাইতেছো যে ইলেকশন হবে না? বিকজ দিস ইজ এর মানে স্ট্রং পসিবিলিটি ফর মেনি। না, এখানে দেখো, মানে প্রথম যেটা ফান্ডামেন্টাল পয়েন্ট, সেটা হলো যে আমাদের একটা ডেমোক্রেসিতে যাইতে হবে, তাই না? যদি আমরা একটা ভালো গণতান্ত্রিক ব্যবস্থা যেটা কনসিস্টেন্টলি এখানে কাজ করবে, ওয়ান আফটার অ্যানাদার, এক গভর্নমেন্ট আসবে, তারপর আরেক গভর্নমেন্ট আসবে, আরেক গভর্নমেন্ট আসবে, এরকম একটা লম্বা সময়ে যদি আমরা একটা কনসিস্টেন্ট সিস্টেমের মধ্যে দিয়ে না যাই, তাইলে পরে আমাদের স্ট্যাবিলিটি হবে না, অর্থনৈতিক উন্নয়ন হবে না, সামাজিক অবস্থার উন্নয়ন হবে না। আনইন্টারাপ্টেড ডেমোক্রেসি এখনকার সময়ের জন্য তোমার বেস্ট মডেল, যেটার মধ্যে দিয়ে গেলে আমাদের জন্য ভালো হবে। এখন আমরা যদি আনইন্টারাপ্টেড একটা ডেমোক্রেসিতে যাইতে চাই, তাহলে তো নির্বাচন বাদে তো গণতন্ত্রে যাওয়ার কোনো ওয়ে নাই, তাই না? যেমন তুমি ধরো এখনকার যে সরকার, তার লেজিটিমেসি আছে, সে নির্বাচিত না, কিন্তু তার লেজিটিমেসি আছে, যেটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে, তাই না? কিন্তু আমি যদি গণতান্ত্রিক নির্বাচনে না যাই, তাহলে তো এই সরকারের অ্যাকাউন্টেবিলিটি থাকে না,
তাই না? একটা গণতান্ত্রিক সরকার যখন মনে করে যে আমাকে আবার নির্বাচনে যাইতে হবে এবং জনগণ আমাকে এভালুয়েট করবে, ধরো আমি ক্লাস নিতেছি, ছাত্ররা অথবা শিক্ষকরা আমার এভালুয়েট করবে, তখন আমার মাথার মধ্যে একটা প্রেশার থাকে যে না, আমি যেটা করতেছি এটা অ্যাকাউন্টেবিলিটির বাইরে না। তো ঠিক একইভাবে কেউ যখন গভর্নমেন্ট চালাইতেছে, তো তার যদি কোনো অ্যাকাউন্টেবিলিটি না থাকে যে জনগণ আবার তাকে ভোট দিবে কি দিবে না, তাইলে তো তার কাজের উপর এটার ইম্প্যাক্ট হবে। তো এই কারণে আমরা একটা অগণতান্ত্রিক সরকার বা অগণতান্ত্রিক না, অনির্বাচিত সরকার লম্বা সময়ের জন্য থাকা উচিত না। কাজে কোথাও না কোথাও আমাদেরকে একটা কাট অফ দিতে হবে এবং বলতে হবে যে আমাদের একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আগাইতে হবে। এখন এই আর্গুমেন্ট ঠিক আছে যে অনেকে যেটা করে যে গণতান্ত্রিকভাবে ইলেক্টেড গভর্নমেন্ট মানে কি ভালো গণতান্ত্রিক গভর্নমেন্ট, মানে ধরো ইলেক্টেড, দ্যাট ডাজ নট মিন যে ভ্যালুজের দিক থেকে সে ডেমোক্রেটিক, এটা হইতে পারে, কিন্তু ইলেকশন বাদ দেওয়া গণতন্ত্রে যাওয়ার কি আর কোনো রাস্তা আছে? আর তো কোনো রাস্তা নেই, তাই না? যদি ইলেক্টেড গভর্নমেন্টই ভালো ডেমোক্রেটিক হবে না, কিন্তু এইটাই প্রসেস যে আমরা যদি এটাকে অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন প্র্যাকটিস করি তাহলে একটু একটু করে কোয়ালিটি বাড়বে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে ইলেকশনে যাইতে হবে এবং গণতান্ত্রিক সিস্টেমে যাইতে হবে, এটা নন নেগোশিয়েবল আমাদের। কখন তোমার টাইম বারটা কত সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। আমি জুন যেটা বলা ছিল আগে গভর্নমেন্টের, আমি এটাকে খুবই রিজনেবল টাইমলাইন বলে মনে করি। তুমি যদি এটাকে আগাইতে চাও, পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে আগাইতে পারো। যদি 2-4-5 মাস পিছাইতে চাও, সবার কনসার্ন নিয়ে, এখানে যারা যারা রাজনৈতিক দল আছে তাদের কনসার্ন নিয়ে 2-4-5 মাস তুমি পিছাইতে পারো, কিন্তু এটা ওপেন এন্ডেড থাকা ঠিক না। ধরো এখনকার যারা সরকারে আছে, তুমি একটা ওপেন এন্ডেড টাইম দিয়ে দিলা, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস গুড। ইট হ্যাজ টু বি আ ডেডলাইন। তো এখনকার সময় আমাদের 2টা ডেডলাইন আছে, একটা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন একটা ডেডলাইন আছে, আর জুনের বেশি এই সরকার থাকবে না, এটা একটা ডেডলাইন আছে। এবং আমি মনে করি জুনের ডেডলাইনটা মেনটেন করা উচিত। না, ধরেন ফেব্রুয়ারিতে ইলেকশন হইলে তো আপনার ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে উইদিন খুব শর্ট টাইমের মধ্যে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে ধরো মার্চের মধ্যে হয়ে যাবে। কিন্তু আমার কোশ্চেনটা ছিল, ধরেন ফেব্রুয়ারিতে ইলেকশনটা হলো না, কোনো কারণে দেশে ইলেকশন ভণ্ডুল হয়ে গেল ফর হোয়াট এভার রিজনস, যদি এরকম হয় দেন মানে আমি দুইটা জিনিস বলবো এখানে। প্রথম হলো যে ফেব্রুয়ারিতে হইলে ভালো, আমার ফেব্রুয়ারি নিয়ে খুব মাথা ব্যথা নাই। আমি জুনের ডেডলাইন, যেহেতু আগে জুন বলা আছে, আমি জুনের একটা ডেডলাইন ঠিক করবো যে এই সময়ের মধ্যে নির্বাচন। আপনি এক্সপেক্ট করতেছেন যে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন নাও হয়, জুনের মধ্যে সেটা হয়ে যাবে এবং আপনি এটা রিজনেবল? আমি জুনের মধ্যে রিজনেবল মনে করি আর কি। জুনের মধ্যে যদি নির্বাচন হয়, আমি ওকে উইথ দ্যাট। তার কারণ হলো সরকার আগে জুনটাকেই ডেডলাইন বলছে। এখন যদি জুনের মধ্যে নির্বাচন না হয়, তাহলে আমি 2টা প্রবলেম দেখি। একটা প্রবলেম হলো যে ডক্টর ইউনূস যখন আসলো, উনি তো একটা কনসেনসাসের মধ্য দিয়ে আসছে, তাই না? একটা ন্যাশনাল কনসেনসাস, ফর্মালি হয় নাই কিন্তু ইনফর্মালি হয়েছে, এবং আমরা সবাই ওনাকে সাপোর্ট করছি, সকল রাজনৈতিক দল ওনাকে সাপোর্ট করছে। কিন্তু এই সরকার যদি তার দেওয়া ওয়াদা এবং কথা ঠিকঠাক মতো না রাখে, তাইলে জাতি হিসাবে আমরা যদি এরকম আরেকটা ক্রাইসিসে পড়ি, তাহলে কেউ কারো বিশ্বাস করবে না আর নতুন করে। আমি মনে করি দ্যাট উইল বি আ ভেরি বিগ ড্যামেজ ফর দ্য নেশন, তাই না? আমরা এই ট্রানজিশন টাইমে কিন্তু একটা গভর্নমেন্টের উপর আমরা বিশ্বাস করছি। ধরো সমাজের মধ্যে মানুষের যদি পারস্পরিক ট্রাস্টগুলো নষ্ট হয়ে যায়, তাহলে হলো তোমার ফিতনা তৈরি হবে, ক্যাওয়াস তৈরি হবে। একটা ক্যাওয়াটিক সিচুয়েশন হলো সবচেয়ে খারাপ। হাসিনার গভর্নমেন্ট ফল করার পর তো একটা ক্যাওয়াস হওয়ার কথা ছিল এখানে, কারণ সাধারণত একটা স্ট্যাবলিশড 15 বছরের একটা গভর্নমেন্ট, স্ট্যাবলিশড গভর্নমেন্ট, সেটা যখন হুট করে পড়ে যায় একটা ভ্যাকুয়াম হবে। কিন্তু সেই ভ্যাকুয়ামটা কিন্তু আমাদের খুব বড় ধরনের ক্যাওয়াস তৈরি করে নাই। কেন করে নাই? অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে ছিল ইনস্টিটিউশন হিসাবে, এবং সেই রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের সাথে কোঅপারেট করছে। কিছুটা একজন আরেকজনের সাথে রশি টানাটানি করছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা কোঅপারেট করছে। এবং সেকেন্ড হলো যে ডক্টর ইউনূস অ্যাজ এ পার্সন, তাদের সবার রেসপেক্টটা পাইছে। কেউ কিন্তু ইউনূসের ব্যাপারে পার্সোনালি তার কনসেন্টকে উইথড্র করে নাই, বিএনপিও করে নাই, জামাতও করে নাই, এনসিপিও করে নাই। তো এই যে আমরা একজন পার্সন পাইলাম যার ব্যাপারে সবাই অ্যাগ্রি করতে পারছে, এটা তো আমাদের আর একটা ন্যাশনাল ক্রাইসিসে আবার লাগবে। আল্লাহ না করুক ন্যাশনাল ক্রাইসিস যদি না হয়, আমরা যদি আনইন্টারাপ্টেড ডেমোক্রেসির মধ্যে যাইতে পারি তাহলে ভালো। কিন্তু কোথাও যদি ন্যাশনাল ক্রাইসিস তৈরি হয়, তাহলে আমাদের এটা আবার লাগবে। তাহলে এইখানে যদি তার ওয়ার্ডিংটা ভায়োলেট হয়, যে তার কথা দিয়ে সে কথা রাখতেছে না, তাহলে আমরা পরের বার যখন ধরো এই ধরনের সিচুয়েশন আবার যাব, তখন কেউ কাউকে ট্রাস্ট করবে না। এটা হচ্ছে একটা প্রবলেম। আর একটা প্রবলেম হলো যে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট, মানে তার একটা টেনিউর থাকা উচিত। তুমি যদি তার ইনডেফিনেট রাখো যে ওকে সে কতদিন ক্ষমতা থাকবে, মানে তার ইচ্ছা মতো থাকবে, অথবা আলাপ আলোচনা করে দেখবো, তাহলে তার যদি টেনিউর ঠিক না থাকে, তাহলে কোন সময়ের মধ্যে সে কতখানি কাজ করবে, পারফরমেন্স এভালুয়েট করবা কি দিয়া? তাহলে তো কোনো, এটা তো ওপেন বুক হয়, তাই না? আমি তোমার পরীক্ষাতে বসাইলাম, তোমার পরীক্ষার প্রশ্নপত্রও ঠিক নাই, কয় মার্কসের পরীক্ষা তাও ঠিক নাই, কত ঘন্টা পরীক্ষা দেওয়া তাও ঠিক নাই, তাহলে এটা কোনো পরীক্ষা হইলো? তাহলে এখনকার গভর্নমেন্ট ক্ষমতায় আছে, তাহলে আমি যদি তারে বলি যে তুমি একটা ওপেন এন্ডেড গভর্নমেন্ট, দ্যাট শুড নট ওয়ার্ক। তো আমার মনে হয় যে এই 2টা কারণে আমাদের নির্বাচন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হইতে হবে। কিন্তু এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হলো
নির্বাচনের আগে কিন্তু একটা মিনিমাম লেভেল অফ তোমার রিফরমেশন প্রয়োজন, যেটা নিয়ে বারবার আমরা বলে আসতেছি যে আমাদের যেই ডেমোক্রেটিক সিচুয়েশন ছিল, যেই 72 কনস্টিটিউশন ছিল, আওয়ামী লীগ যেখানে জিনিসটাকে রেখে গেছে, এইটাকে মিনিমাম কোনো পরিবর্তন না করে যদি আমরা নির্বাচনে যাই, দ্যাটস নট এ গুড থিং। এবং এই জায়গায় বিএনপি সংস্কারের ব্যাপারে যে কিছুটা রিজার্ভেশন দেখাইছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তাদের দিক থেকে ভালো কাজ হয় নাই। এটা রাজনৈতিক দল হিসাবে তাদের ইম্যাচুরিটি এবং ব্যর্থতা। তারা একটা ওয়ান অফ দ্য প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টি বাংলাদেশের, তাদের উচিত ছিল এখানে আরও রেসপন্সিবল আচরণ করা। 72 কনস্টিটিউশন একটা রেডমার্ক, আমাদের এটারে পরিবর্তন করতে হইব। প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা অতিরিক্ত পরিমাণ আছে, এটা একটা রেডমার্ক। কেয়ারটেকার গভর্নমেন্টের একটা জায়গা লাগবে, যেটা হচ্ছে তোমার কনস্টিটিউশনে এমনভাবে থাকবে যে এটার হুট করে কেউ বাদ দিয়ে দিতে পারবে না। কেয়ারটেকার গভর্নমেন্ট বাদে আমাদের কোনো নির্বাচনের বাইরে সুষ্ঠু হয় নাই। সো এটা একটা রেডমার্ক যেটা আমাদেরকে সলভ করতে হবে। সরকারি এবং বিরোধী দলের মধ্যে কোঅপারেশন কনস্টিটিউশনাল সিস্টেমের মধ্যে আরও বাড়ানো যায় কিনা, যে কারণে আমরা উচ্চকক্ষের কথা বলছি, যে উচ্চকক্ষ যদি পিআর সিস্টেমে হয় তাহলে সেখানে সরকারি দল এবং বিরোধী দল কোঅপারেট করতে বাধ্য হবে, এরকম একটা কোঅপারেশন তৈরি করা যায় কিনা। তো এই ফান্ডামেন্টাল কোশ্চেনগুলো থেকে আমাদের চোখ সরানো যাবে না। এই ফান্ডামেন্টাল জিনিসগুলোকে সলভ করে তারপর আমাদেরকে ইলেকশনে যাইতে হবে, এবং দুইটা একটা আরেকটার সাথে কনফ্লিক্ট করে না। না, কনফ্লিক্ট করে না, এটা তো ইন থিওরি কনফ্লিক্ট করে না। কিন্তু আপনি দেখেন এখন যেই ডিবেট বা যেই মানে যা যা হইতেছে কনফ্লিক্ট, মানে পলিটিক্যাল কনফ্লিক্ট আমরা এখন যা যা দেখি, রাস্তাঘাটে কনফ্লিক্ট হচ্ছে না, দ্যাটস এ ভেরি গুড থিং। যে মানে গত এক বছরে আমরা কোনো মানে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে কোনো আমরা পলিটিক্যাল ভায়োলেন্স আমরা দেখি নাই। দ্যাটস এ ভেরি গুড থিং। আমি মনে করি একটা ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট। এবং তারা একসাথে বসে আলাপ আলোচনা করতেছে, ঐক্যমত্য কমিশনের যে আলাপ আলোচনা হয়েছে, ব্যাক অ্যান্ড ফোর্থ আলোচনা হয়েছে, এটা আমি মনে করি যে একটা তোমার অসাধারণ এক্সাম্পল আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে। নো ডাউট, নো ডাউট। এরকম সিনারিও তো আমরা খুব বেশি দেখে অভ্যস্ত না, যে সবগুলো দল একসাথে বসছে, তারা চিন্তা করতেছে কী করবে, দেশ নিয়ে তারা ভাবতেছে। এটা তো আমরা আগে দেখিনি। বাট হাউএভার এই যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কীভাবে, মানে নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা আমরা মানে যেটা নিয়ে আমরা আলাপ শুরু করছি, নির্বাচন যদি না হয় তাহলে কী হবে। কয়েকটা পার্টি তারা তো মানে মেজরিটি অফ দ্য পার্টিস তারাও তো দেখা যাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদের একটা বেশ কড়া স্ট্যান্স আছে, এটা আগে করতে হবে ইলেকশনের আগে। আর মানে বড় পার্টি হিসেবে বিএনপি সেটাকে হ্যাঁ, এখানে দুইটা পোল আছে। ধরো একটা এক্সট্রিম পোল আছে হলো এনসিপির, যারা বলতে চাইতেছে যে গণপরিষদ অধিবেশন হইতে হবে, মানে আগামী ইলেকশন হইতে হবে, কনস্টিটিউশন একেবারে কমপ্লিটলি নতুন করে লেখা। এটা হচ্ছে তোমার এনসিপির পজিশন। মাঝামাঝি থাকা রাজনৈতিক দলগুলো তোমার জুলাই সনদের ভিত্তিতে সংবিধানের পরিবর্তন চায়, এবং এইটা ধরো রাষ্ট্রপতির অধ্যাদেশ অথবা কোনো একটা এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে দিয়ে যদি হয় তারা হ্যাপি, কিন্তু এটা কনস্টিটিউশনের সাথে একটা লিগাল জায়গায় যাইতে হবে, যে এটার একটা লিগাল বাইন্ডিংস থাকবে। তোমার জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রে একটা লিগাল বাইন্ডিংস থাকবে। বিএনপি এই ব্যাপারে, বিএনপির পজিশন আমার কাছে খুব ধোঁয়াশা মনে হয়। বিএনপির যেভাবে আমি দেখতেছি তাতে মনে হয় যে প্রথমত হলো বিএনপির এগুলোর ব্যাপারে কনসার্ন কম, যে সনদ ঘোষণাপত্র না হইলেও হয়, থাকলে ওকে, এইটা বিএনপির পজিশন। সেকেন্ড হলো তারা এটারে কনস্টিটিউশনে নিতে তাদের আপত্তি আছে, এক্সিকিউটিভ অর্ডারে তাদের আপত্তি আছে, তারা চায় যে সব কিছু পরের সরকার করবে আসার পরে। আমি মনে করি যে বিএনপির একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে এই পজিশন রিথিঙ্ক করা দরকার। জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদে যে সমস্ত আলাপ আলোচনাগুলো আসছে আমাদের রিফরমেশনের ব্যাপারে, এগুলো বাদ দিয়ে আমরা যদি এখন যাই, তাহলে তো আমাদেরকে আবার পরের রাজনৈতিক দল যে নির্বাচনে জিতে আসবে তার গুড উইলের উপর ডিপেন্ড করতে হবে। তো আমি এই যে এত বড় একটা অভ্যুত্থান হইলো, অভ্যুত্থানের পরে আমাদের আলাপ আলোচনা হইলো, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা হইলো, এর সব কিছুকেই আমার আগামী মানে আর একটা দলের, একটা মাত্র দলের হাতে আমি কেন দেব? প্রশ্ন উঠতে পারে যে পরের নির্বাচনে তারা আইসা যদি এটারে র্যাটিফাই না করে তাহলে তো এটা এফেক্টিভ হবে না। লেটস গো ইন দ্য আদার ওয়ে, যে আমি এটার এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে দিয়ে দিলাম, পরের নির্বাচনে সে যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায়, আয়সা বাদ দিয়ে দেখ সব কিছু, তো তার জন্য তো সমানই পরের দলের জন্য, সে আয়সা বাদ দিয়ে দেখ, জনগণ দেখুক যে সে কোনটা এগ্রি করছে কোনটা করে নাই, তার একটা পলিটিক্যাল কনসিকুয়েন্স থাকবে তার পরবর্তীতে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো আমার তো জনগণের কাছে যাইতে হবে, তাই না? এটাই তো গণতান্ত্রিক পদ্ধতি। তা আমি চাই যে তাদেরকে একটু ব্যাকফুটে ঠেলে দিতে। ব্যাকফুটটা হলো যে আমি এক্সিকিউটিভ অর্ডারে চাই এটা আইন হয়ে যাক, এটার উপর দিয়ে আমি নির্বাচনে যাই, তারপর সে আইসা এটা সংসদে
ই করবে। তারপর যদি সেখানে ধরো হাইপোথেটিক্যালি বিএনপি আসলো এবং বিএনপি এসে মনে করলো যে না আমি উচ্চকক্ষ রাখবো না, বিএনপি এসে মনে করলো আমি প্রধানমন্ত্রীর 2 বারের বেশি থাকতে পারবো না, এই রুলও রাখবো না, সে আইসা বাদ দেখ, জনগণ দেখুক যে সে কোন কোন জায়গায় ডিসএগ্রি করছে, তার মধ্যে দিয়ে একটা পলিটিক্যাল কনসাসনেস তৈরি হবে এবং এটার মধ্যে দিয়ে আমরা সামনের দিকে আগাবো। কিন্তু আমি এই জায়গাটাকে এইভাবে ছেড়ে দিতে চাই না যে আমি কিছুই করবো না, পরের সরকার এসে করবে। আমি মনে করি সেটা এই গণ অভ্যুত্থানের পর আমাদের যা যা ঘটছে এবং যা যা আকাঙ্ক্ষা তার সাথে একটা বিট্রায়াল হবে। কিন্তু বিএনপি কাজটা কেন করে বলে আপনার ধারণা? মানে এইটাকে আগে বাস্তবায়ন করা নিয়ে বিএনপির গরিমসির ঠিক রিজনটা কি? আমার কাছে মনে হয় যে বিএনপি একটা শর্টকাট পথে যাইতেছে। শর্টকাট পথটা হলো আওয়ামী লীগ তোমার ক্ষমতা থেকে ফল করছে, তাহলে ক্ষমতা আসার কথা কার? বিএনপির আসার কথা। কারণ 91 থেকে 2001 পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে হয় বিএনপি জিতছে নাহলে আওয়ামী লীগ জিতছে, জোট হয়েছে কিন্তু লিডিং ছিল বিএনপি। তাহলে বিএনপি মনে করে বাই ডিফল্ট তার ক্ষমতায় আসার কথা, তাহলে সে যা যা করবে তার সব কিছু ক্ষমতায় আইসা সে করবে, তার আগে অন্য কেউ করবে, ক্ষমতা বিলম্বিত হবে, এটার ব্যাপারে বিএনপির একটা আনহ্যাপিনেস আছে, আমার কাছে এটা মনে হয়। দ্বিতীয়ত হলো যে অ্যাজ এ পার্টি বিএনপির মধ্যে তো এখন ডেমোক্রেটিক প্রসেস নাই, কারণ আওয়ামী লীগের 15 বছর তারা তো আসলে রাজনীতি করতে পারে নাই, একসাথে বসতে পারে নাই, আলাপ আলোচনা করতে পারে নাই, কথা বলতে পারে নাই। তো এখন তার দলের মধ্যে লোকেরা আসলে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়া অথবা তোমার ঘোষণাপত্র নিয়া অথবা সনদ নিয়া কি চায় এটা নিয়ে দলের মধ্যে ব্যাপক পরিসরে আমার মনে হয় না যে আলোচনা হয়েছে, তারা এই পদ্ধতির মধ্যে দিয়ে যায় নাই। এটা হয়তো তোমার টপ লিডারশিপের একটা অংশ নিজেরা আলাপ আলোচনা করে একটা প্রেফারেন্স তৈরি করতেছে। তো বিএনপি যদি ডেমোক্রেটিক ওয়েতে তার পার্টির মধ্যে আরও ডিটেইল আলোচনা করতো তাহলে আমার মনে হয় যে এখনকার যে পজিশন আছে সেই পজিশন থাকতো না। মানে জিনিসটা এখন আমার কাছে আমি কনভিন্স না যে বিএনপি ঠিক কী কারণে তারা, কারণ এই বিএনপির এই স্ট্যান্সটা যে তারা সনদটাকে এখন তারা ইমপ্লিমেন্ট করবে না, তারা নিজেরা ক্ষমতা এসে করবে, বিএনপির এই স্ট্রং স্ট্যান্সটার কারণে মানে ইলেকশন নিয়ে যতটুকু ধোঁয়াশা এখন আছে, আনসার্টিনিটি আছে মানুষের মধ্যে, সেটা কিন্তু ঠিক এই জায়গাটা থেকে আসছে যে বিএনপি বলতেছে আমি এটা এখন করব না, ইলেকশনের আগে আমি করব না। আর সব না, কিন্তু এটা নিয়ে ইলেকশনের ব্যাপারে ধোঁয়াশা না, কারণ বিএনপি তো আর্লি ইলেকশন চাইছে, বিএনপি প্রথমে ডিসেম্বর ইলেকশন, সেটা তো জামাত বলছে যে আমরা প্রয়োজনে আমরা ডিসেম্বর ইলেকশন করব, কিন্তু জুলাই সনদ এটাকে আগে বাস্তবায়ন হইতো না, সেটাই। কিন্তু তাহলে তোমার মানে ইলেকশন নিয়ে ধোঁয়াশা নাই, তার কারণ হলো বিএনপি নির্বাচন চাইতেছে, জামাত নির্বাচন চাইতেছে, এনসিপি শুধুমাত্র তোমার গণপরিষদ অধিবেশন চাইছে। মানে তাদের কথা হলো যে বিচার, গণপরিষদ এগুলো হচ্ছে তোমার মোর ইম্পর্টেন্ট দেন দ্য টোটাল প্রসেস। কিন্তু বিএনপি এবং জামাত কিন্তু একটা সংস্কার প্রক্রিয়ার ব্যাপারে মানে এবং নির্বাচনের ব্যাপারে তারা মোরাললেস অ্যাগ্রিড হয়েছে। তো এই জায়গায় আমি নির্বাচন নিয়ে ধোঁয়াশার জায়গাটা দেখি না, যে জায়গাটা আমি ধোঁয়াশাটা দেখি সেটা হলো যে নির্বাচনে যাওয়ার আগে তোমার জুলাই সনদটাকে আমরা একটা লিগাল স্টেপ হিসাবে নিব কিনা, এইখানে আমি ধোঁয়াশাটা দেখি। কিন্তু ইলেকশন নিয়ে তো ধরো মোরাললেস এখন পর্যন্ত সবাই তোমার অ্যাগ্রিড যে ডক্টর ইউনূসের জুনের তোমার ডেডলাইন যাতে ভায়োলেট না হয়, ফেব্রুয়ারি একটা প্রপোজড ইলেকশন ডেট হিসাবে আছে। না মানে আমি জিনিসটা ধরেন যে এনসিপির যে স্টেটমেন্ট আপনি যেটা বলছেন, তারা গণ অধিকার পরিষদ চায়, জামাত ইসলামী তারা দুই কক্ষেই পিআর চায় এবং জুলাই সনদের বাস্তবায়ন চায়, যেটা এনসিপিও চায় জুলাই সনদের বাস্তবায়ন। এদের সাথে বিএনপির ফান্ডামেন্টাল ডিফারেন্সটা হচ্ছে যে জুলাই সনদটা কখন বাস্তবায়ন হবে। যেমন পিআর নিম্নকক্ষে শুধু বিএনপিকে তুমি ক্লিয়ারলি যেটা বুঝবা সেটা হলো সে নির্বাচনের আগের যে কাজগুলো, এই কাজগুলোকে সে মিনিমাইজ করতে চায়। কেন সে মানে এটা মানে এই ইটস নট এ জাইগেন্টিক ওয়ার্ক। মানে আমি জিনিসটা বুঝতে চাইতেছি যে এটা তো খুব একটা জাইগেন্টিক কোনো কাজ না। আপনি যেই সনদগুলোতে আপনি যেই পয়েন্টগুলোতে অ্যাগ্রি করছেন সেই অ্যাগ্রিড পয়েন্টগুলা মানে যে কোনো একটা লিগাল ফ্রেমওয়ার্ক দিয়ে বাস্তবায়ন মানে ইলেকশনের আগে বাস্তবায়ন করে ফেলে সমস্যা কোথায়? না, বিএনপির সাইকোলজির জায়গা যদি দেখি তাহলে তারা ধরো এক ধরনের স্ট্যাটাস কো মেনটেন করতে চায়, যে কনস্টিটিউশন যেটা আছে এটাই থাকুক, এর মধ্যে অল্প কিছু মাইনর পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাব। এইটা আরেকটা জায়গা বোধহয় একাডেমিকলি যদি দেখো তাহলে বিএনপি সরকারের ক্ষমতা কমাইতে চায় না, তারা চায় যে সরকারের যে এক্সিকিউটিভ পাওয়ার আছে, এক্সিকিউটিভ পাওয়ার পুরোটাই যেন গভর্নমেন্টের হাতে থাকে। এটাকে যদি তুমি সরায় ফেলো তাইলে পরে গভর্নমেন্ট উইক হয়ে যাবে এবং উইক হলে তারা সরকার চালাইতে পারবে না। বিএনপির এইরকম একটা পারসেপশন আছে এবং বিএনপি বোধহয় কিছু কিছু জায়গায় মনে করে যে তারা যেহেতু প্রসপেক্টিভ পলিটিক্যাল পার্টি যে ক্ষমতায় আসবে, তাহলে সরকারের ক্ষমতায় যদি তুমি চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করো তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে, তাদের হাত পা কিছুটা বাধা হবে। আর অন্যরা যেহেতু
ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কম, এই জন্য এরা চাইতেছে, তাদের জন্য কোনো তোমার লস নাই, লসটা পুরো বিএনপির জন্য। এইটা একটা ধারণা। আমি বিএনপির এই তোমার ঐক্যমত্য কমিশনে যে আছে সালাউদ্দিন সাহেব, ওনার বেশ কিছু ইন্টারভিউতে আমি দেখলাম যে ওনার এরকম একটা চিন্তা আছে যে উনি বলতে চায় যে এক্সিকিউটিভের ক্ষমতা যদি আমরা অতিরিক্ত কমায় ফেলি তাহলে সরকার কাজ করতে পারবে না। থিওরিটিক্যালি কিন্তু এটা ঠিক যে তুমি যদি এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের ক্ষমতা অনেকখানি কমায় ফেলো তাহলে দ্যাটস এ প্রবলেম। কিন্তু আমরা যেটা রিফরমেশনটা যেই ফিলসফিতে চাইতেছি সেই ফিলসফিটাই কিন্তু যে এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের হাতে ক্ষমতা কিছুটা কমাইতে হবে। তার হাতে এত ক্ষমতা হয়ে গেছে যে সে আসলে চাইলে হাসিনা হয়ে উঠতে পারে, এটাই হাইপোথেসিস। এখন বিএনপি যেটা বলতেছে, সে বলতেছে আমার ট্রাস্ট করো, আমি হাসিনা হব না। কিন্তু ম্যাথোডোলজিক্যালি যদি আমি বলি যে সিস্টেম্যাটিকলি যে এতখানি ক্ষমতা থাকলে তার হাসিনা হয়ে ওঠার সম্ভাবনা আছে এবং ক্ষমতা কিছুটা কমানো দরকার, চেক অ্যান্ড ব্যালেন্স করা দরকার, এই জায়গাটাতে আমার বোধ হয় যেহেতু বিএনপি প্রসপেক্টিভলি ক্ষমতায় আসার জায়গা থেকে মনে করতেছে তার হাত পা কিছুটা বাধা হয়ে যাবে, এই কারণে সে এটার বিপক্ষে দাঁড়াইছে। এটা একটা সাবস্টেনশিয়াল রাইট। আমার কাছে এই পয়েন্টটাকে, আপনার এই লাস্ট পয়েন্টটাকে যথেষ্ট ভ্যালিড মনে হয়েছে যে বিএনপি মনে করতেছে যে হ্যাঁ আমার হয়তো মানে স্কোপটা কমে যাবে অনেক, সরকার পরিচালনার স্কোপটা কমে যাবে। কিন্তু আমরা কিন্তু এটাই চাইতেছি যাতে স্কোপটা কমে যায়। তার কারণ হলো যে ধরো একজন নির্বাচন জিতলো, নির্বাচন জেতা মানে হলো 5 বছরের জন্য সে শাহানশাহ, তার কাজের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কেউ তারে জবাবদিহি করতে পারবে না, কেউ তারে ডাবল চেক করতে পারবে না, সে চাইলে যা খুশি করতে পারবে। আমরা তো এটা চাই না। আমরা তো চাই যে সরকারের ক্ষমতার একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকুক, একটা লিমিট থাকুক। ওকে, তাহলে আমাদের এখানে লাস্ট তাহলে কনক্লুশনটা কি? আমি স্টিল দেখতেছি যে জুলাই সনদ নিয়ে বিএনপির সাথে অন্য পলিটিক্যাল পার্টিগুলার যেই ডিস্টেন্স, এটা কীভাবে এক্সিকিউশন হবে, এই ডিস্টেন্সটা যদি মিনিমাইজ না হয় তাহলে তো আমি মনে করি এটা মিনিমাইজের কোনো দরকারই নেই। বর্তমান সরকারের উচিত এক্সিকিউটিভ ডিসিশন করে দিয়ে নির্বাচনে চলে যাওয়া। তো বিএনপির সামনে কী সুযোগ থাকবে? ধরো যে আমি জুলাই সনদ বাস্তবায়ন করে ফেললাম এক্সিকিউটিভ ডিসিশনে আমি বাস্তবায়ন করে আমি ইলেকশনে গেলাম, বিএনপির তো ইলেকশন আসতে হবে, তার তো কোনো নাই। সে বড় যে আনহ্যাপি হবে, হোক আনহ্যাপি, আমি মনে করি যে দেশের জন্য এটা ভালো। তারপর সে যদি বলে যে আমি ইলেকশনে জিতে এগুলো রাখবো না, আই এম হ্যাপি উইথ দ্যাট। ওকে, আসো, তুমি নির্বাচনে জিতে এসে না রাখলে না রাখো, জনগণ তখন তোমাকে জাজ করবে যে তুমি দেশের জন্য ভালো করতেছো না খারাপ করতেছো। বিএনপি যেটা আর্গু করতেছে যে এই পরিবর্তনগুলোর দরকার নাই, এটা বাদেই সুশাসন সম্ভব, তাহলে বিএনপি এসে এগুলো বাদ দিয়ে এসে সুশাসন দেখ, তাহলে মানুষ তার সুশাসনকে জাজ করবে। মানুষ যদি দেখে যে না, এই সংস্কার প্রক্রিয়া ছাড়াই বিএনপির আগামী গভর্নমেন্ট যদি সে আসে ক্ষমতায়, সে আইসা ভালোভাবে করতে পারতেছে, আই এম হ্যাপি উইথ দ্যাট, পিপল উইল ভোট ফর দেম। আর মানুষ যদি দেখে যে সে ক্ষমতায় আইসা এগুলো বাদ দিয়ে সে ডিজাস্টার করছে, তাহলে মানুষ একসাথে তার দুইটার জন্য অ্যাকিউজ করবে। এক হলো তার ব্যাড গভর্নেন্সের জন্য, আর দ্বিতীয় বলবে যে এই যে দেখো এই ব্যাড গভর্নেন্স এই কারণে হয়েছে যে সে আগের সংস্কার প্রস্তাব মানে নাই। তাহলে এই যে একটা পাবলিক তোমার কনসাসনেস তৈরি হবে, এইটাই আমাদের রাজনীতির সামনে আগায় নিয়ে যাবে। তো এই কারণে আমি মনে করি যে এই সরকারের উচিত এক্সিকিউটিভ ডিসিশনে এটাকে অ্যাপ্রুভ করা এবং অ্যাপ্রুভ করার পরে নির্বাচনে চলে যাওয়া। বিএনপির যে পজিশন আছে তারা জনগণের সাথে সে ডিল করবে, যে যদি সে জিতে আসতে পারে সে বাদ দিয়ে দিক। এনসিপির যেই গণ অধিকার পরিষদের দাবি, এই গণপরিষদের যে তোমার দাবি আছে যে কনস্টিটিউশন লেখার জন্য তারা পার্লামেন্টের যে অ্যাসেম্বলি তারা চাইতেছে, তারা এটা নির্বাচনের এজেন্ডা করুক, নির্বাচনের এজেন্ডা করে যদি 2/3 ভোট পায় তারা এসা করুক। জামাত লোয়ার কক্ষে তোমার পিআর চাইতেছে, যেটা হচ্ছে প্রাইমারিলি প্রপোজালের মধ্যে ছিল না। জামাতও নির্বাচনে যাক, 2/3 ভোট পাইলে তারপর কনস্টিটিউশন চেঞ্জ করে পরের বারে পিআর করুক। তাহলে যার যেটা একক দাবি, যেখানে ধরো যে অনেকগুলো পলিটিক্যাল পার্টি একসাথে অ্যাগ্রি করে নাই, সেই একক দাবিগুলো নিয়ে তারা নির্বাচনে যাক। জামাত তার দাবিতে বলুক যে আমি এই ইলেকশনে 2/3 পাইলে পরের বারে পিআর দিব, দেখি জনগণ তার ভোট দেয় কিনা। বিএনপি বলুক যে আমি 2/3 পাইলে এই পরিবর্তন যেটা আমি পছন্দ করি না, আমার যেখানে তোমার ডিফারেন্স অফ অপিনিয়ন দিচ্ছি তার সবগুলো আমি বাদ দিয়ে দিব। এনসিপি আইসা বলুক যে আমি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি করব, তারপর জনগণ যারা ভোট দিবে সে এসে সেটা করবে, এন্ড দ্যাটস দ্য ডেমোক্রেসি, রাইট? তার মানে তো বলটা তো হইলো এখন ডক্টর ইউনূসের কোর্ট, সরকারের কোর্ট। এক্স্যাক্টলি, আমি মনে করি যে সরকারের উচিত স্ট্রং হওয়া এবং সরকারের উচিত যে যেটুকু হয়েছে এত কেয়ার না করে তোমার এক্সিকিউটিভ ডিসিশনে যায় নির্বাচন দিয়ে দাও, তারপর ইলেকশনে যার এজেন্ডা নিয়ে শেষে যাবে, জনগণ যারা ভোট দিবে সে আইসা তোমার দেশের সেভাবে বাস্তবায়ন করবে। আমি মনে করি দ্যাট শুড বি অ্যান ইজি গেম। ওকে, এখানে লাস্ট যেই পয়েন্টটা সেটা হচ্ছে প্রেসিডেন্ট, এটা প্রেসিডেন্ট যদি ইউনুসের সাথে অ্যালাইন না হয়,
কারণ আমার ধারণা এটা প্রেসিডেন্সিয়াল ডিক্রি বা এই টাইপের কিছুর মাধ্যমে করতে হবে বলে আমার না, প্রেসিডেন্টের সব কিছু তো হচ্ছে তোমার প্রাইম মিনিস্টারের পরামর্শের ভিত্তিতে করতে সে বাধ্য। খুবই ইন্টারেস্টিং কিন্তু, এবং দ্যাটস পয়েন্ট অফ ভিউ। প্রেসিডেন্টের আসলে কোনো ক্ষমতা নেই বাংলাদেশে, কোনো ক্ষমতা নেই। তো এনে তুমি চুপ করে বসায় রাখো, অন্য কারো বসায় রাখো, ইট ডাজন্ট ম্যাটার। তাই আমার মনে হয় না চুপ কোনো ইস্যু, কাজে এখানে প্রেসিডেন্সিয়াল ডিগ্রির ব্যাপারে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নাই। প্রধান উপদেষ্টা যেটা বলবে সেটাই ওনারে পালন করতে হবে। এবং অ্যাকচুয়ালি ইউর রাইট, আমাদের দেশে মানে হয় তুমি প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাইবা, যেখানে প্রেসিডেন্ট ভোটে নির্বাচিত হবে এবং সে এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের প্রধান হবে, তোমার আমেরিকান সিস্টেমের মতো। আর প্রাইম মিনিস্টার সিস্টেমে থাকলে তোমার প্রেসিডেন্টের দরকারই নাই, ট্যাক্সের পয়সা খরচ করে। সিস্টেমটা আসছে কোথা থেকে? বঙ্গভবন। এই সিস্টেমটা আসছে কোথা থেকে? তোমার ব্রিটিশ সিস্টেমে ছিল রাজা, কিং। এখন যখন তুমি ব্রিটিশ সিস্টেম কপি করছো প্রাইম মিনিস্টারে, তো তোমার তো কিং নাই, তুমি কি করবা? তুমি একটা হইলো বিনা কারণে একটা প্রেসিডেন্ট বানাইলা, এ বৈশা বৈশা তোমার খায় দায়, ঘুরে ফিরে ফিতা কাটে, তো ট্যাক্সের টাকা ফর নাথিং চলে যায়, মানে ফর নাথিং। আশ্চর্য। এবং এই একই মানে আমি জানি না যে ব্রিটিশ সিস্টেমে কুইন বা কিং তাদের হাতে ঠিক কতটুকু পাওয়ার আছে। আমার মনে হয় না, তাদের হাতে কোনো ক্ষমতা নাই, কিন্তু একই রকম প্রেসিডেন্টের যেরকম ক্ষমতা নাই, ওখানে তার হাতে ক্ষমতা নাই। তাহলে ভাই আমি কেন তাকে ফলো করব? কারণ তুমি ব্রিটিশদেরকে ফলো করতেছো, এই কারণে। তোমার যদি নিজস্বতা থাকতো তাহলে তুমি এটা করতে না। সাধারণত যারা ব্রিটিশ ডেমোক্রেসিরে তোমার কপি পেস্ট করছে তাদের সব জায়গায় এরকম প্রেসিডেন্ট আছে। আর যারা হলো ওটা কপি পেস্ট করতে যায়, দেখছে যে প্রেসিডেন্ট রেখা লাভ কি, তারা নিজেরাই প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে গেছে। তাহলে সেখানে আর তোমার প্রাইম মিনিস্টার থাকবে না, বা প্রাইম মিনিস্টার থাকতে পারে, না থাকতে পারে, তার ক্ষমতা আরো কম থাকবে। এই আলাপটা তুলতে হবে যে আমার মনে হয় যে আমাদের একটা বঙ্গভবন অ্যাবলিশ করে দেওয়ার, আমার বোধহয় একটা সার্টেন টাইমে আমাদের প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাওয়া উচিত, যেখানে প্রেসিডেন্ট ইলেক্টেড হবে। তাহলে পার্লামেন্ট থেকে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট আরও আলাদা থাকবে। ব্রিটিশ সিস্টেমে তো তোমার যেহেতু প্রাইম মিনিস্টার আর হচ্ছে পার্লামেন্টের প্রধান নেতা সেম পার্সন হয়, তাহলে ওইখানে কিন্তু একটা ওভারল্যাপ আছে, যে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট তোমার সংসদ বা লেজিসলেচার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট না। তো সেক্ষেত্রে আমার বোধহয় প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাইতে পারলে সবচেয়ে ভালো হতো। ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট পর্বটাতে আমরা আলাপ করব হচ্ছে ডেটা কি বলে, ইলেকশনে কে জিতবে সেটা নিয়ে।